শুরু আজ কমরে, এসো মোরা মিলে একসাথ। নমস্কার, আমার গ্রাউন্ড জিরোয় দেবজ্যোতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল থেকে মনটা অত্যন্ত ভারাক্রান্ত। সকাল 8:20 দীর্ঘদিন রোগ ভোগের পর মৃত্যু হলো এক বর্ণময় রাজনৈতিক চরিত্র বুদ্ধদেব ভট্টাচার্যের। পরপর 3বার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন, তবে শেষের দিকটা খুব একটা তার মধুর হয়নি। যেভাবে তার উত্থান হয়েছিল, মাত্র 11 বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, শেষ দিনটা তাকে নিয়ে বেশ কিছু বিতর্ক হয়েছিল। তার আমলেই বেশ কিছু বাম আমলের বিতর্কিত সিদ্ধান্ত রাজনৈতিকভাবে বামেদের সরকারের 34.5 বছরের পতন হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণা করতে যেয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু ব্যথিত মনে যেটা জানিয়েছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য ভারতবর্ষের রাজনীতিতে সারা জীবন মানুষের মণিকোটায় থাকবেন, কারণ তার কিছু বেশ সিদ্ধান্ত বিতর্ক তৈরি করেছিল। তার আমলেই সিঙ্গুরের ন্যানো কারখানা যেভাবে হাতছাড়া হয়েছে, সিঙ্গুর থেকে টাটার ন্যানো কারখানাকে উঠে যেতে হয়েছে। তার আমলেই নেতায়ের মতো একটি গণহত্যার ঘটনা ঘটেছিল। তার আমলেই সিঙ্গুর নন্দীগ্রামের মতো ঘটনা ঘটেছিল। তার বেশ কিছু সিদ্ধান্ত তাকে এই বিতর্কের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য ব্যক্তিগত জীবনে ছিলেন একজন সৎ, নির্ভীক এবং সংস্কৃত মনস্ক মানুষ। তিনি রাজনীতির অলিন্দে প্রবেশ করে তার সংস্কৃত চেতনা কিন্তু তিনি তারপরও বাঁচিয়ে রেখেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য বারবার বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন। তিনি একজন ট্র্যাজিক নায়ক বলে অনেকেই তাকে অভিহিত করছেন, কারণ বেশ কিছু মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছে বহুবার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিনি একবার বিতর্কিত মন্তব্য করেছিলেন যে চোরেদের মন্ত্রিসভায় তিনি থাকবেন না, এবং সেই মতোই তিনি পদত্যাগ করেছিলেন। কিন্তু দলের সর্বোচ্চ নেতৃত্ব তার পদত্যাগপত্র গ্রহণ করেননি। সেই যাত্রায় তিনি আবার মন্ত্রিসভায় ফিরে এসেছিলেন। বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তির মাঝে উদ্ভব হয়েছিল বাংলায়। সেই সময় বলে ফেলেছিলেন প্রয়োজনে প্রশাসন তাদের মাথা ভেঙে দেবে। তা নিয়েও কিন্তু বিতর্ক কম হয়নি। টাটার কারখানার সঙ্গে যখন তাদের একটি চুক্তি হয়েছিল, সেটি নাকি বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনের সবচেয়ে খুশির দিন ছিল। একজন বামপন্থী নেতার আদর্শ হয় মার্কস লেনিন দলের জন্মদিন, কিন্তু যেদিন টাটার কারখানার মৌস্বাক্ষর হয়েছিল সেই দিন নাকি তার জীবনের সবচেয়ে আনন্দের দিন ছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের বেশ কিছু সিদ্ধান্ত দলকে কিন্তু ক্ষমতা থেকে যেতে বাধ্য করেছিলেন, কারণ তিনি যে রাজনৈতিক স্লোগানকে সামনে এনেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। বাংলায় তিনি শিল্প আনতে যেয়েই তার রাজনৈতিক কবর তিনি খুঁড়ে ফেলেছিলেন। তবে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য নিজে কিন্তু কোনোদিন কোনো বিতর্কের মধ্যে জড়াননি, কোনো অনৈতিক কাজের মধ্যে তিনি জড়াননি। তিনি যেভাবে সংস্কৃত সচেতন ছিলেন, তিনি আগাগোড়া কিন্তু তা বজায় রেখেছেন। তথ্য সম্প্রচার দপ্তরের মন্ত্রী হবার পর থেকেই তার নন্দনের সঙ্গে একটা দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল। প্রতিদিন তিনি রবীন্দ্র সদনে যেতেন। কোনো কোনো সময় বইয়ের যদি
বেশ কিছু অংশ পড়া বাকি থাকতো, সেখানে বসে একাকী পড়তেন। 5টার পর থেকে রাত্রি 8টা 9টা 10টা পর্যন্ত কাটতো। কখনো কখনো তিনি বিদেশি ছবি দেখতেন, বাংলা ছবি দেখতেন, সমস্ত রকম ছবি কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য এই রবীন্দ্র সদনে বসতেন। তার সঙ্গে তার কয়েকজন সহকারী ছাড়াও থাকতেন বেশ কয়েকজন প্রতিষ্ঠিত সাংবাদিক। তাদের সঙ্গে বসে একটা ছোট্ট হলের মধ্যে দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য তার এই সংস্কৃতি মনকে বাঁচিয়ে রাখতেন। অর্থাৎ বই পড়তে অত্যন্ত ভালোবাসতেন। এমন এমন ঘটনা বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনে রয়েছে যা কিন্তু আগামী দিনের রাজনৈতিক নেতাদের কাছে উদাহরণস্বরূপ আসতে পারে। কারণ কোনোদিন তিনি তার ব্যক্তিগত জীবনে কোনো বিতর্ককে জড়াননি। তিনি পাম এভিনিউর একটা 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকতেন, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য দলের অনুরোধ, প্রশাসনের অনুরোধ সত্ত্বেও কিন্তু তিনি পাম এভিনিউর তার ছোট্ট ফ্ল্যাটটি তিনি কিন্তু ছাড়েননি। প্রেসিডেন্সি কলেজে তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কেউ কেউ বলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য বামপন্থী আন্দোলন করতে পারেন, বামপন্থী নেতা হতে পারেন, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু তার যে আচার আচরণ ছিল, তিনি একজন অধ্যাপকের মতো আচার আচরণ করতেন। তিনি বর্তমান রাজনীতিতে হয়তো মেলাতে পারেননি, কিন্তু যে 11 বছর অর্থাৎ 2000 সালের 6ই জুলাই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং তারপরে 2011 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। 2011 সালের তিনি শেষবার মহাকরণে এসেছিলেন। মহাকরণ থেকে যখন বেরিয়ে যাচ্ছেন, তার যে গাড়ির চালক রয়েছে মোহাম্মদ ওসমান, তাকে জিজ্ঞেস করেছিলেন, স্যার আজকে কি আপনার মনটা খারাপ হচ্ছে? বুদ্ধবাবু তাকে জবাব দিয়েছিলেন, দেখো ওসমান, মানুষ যদি চায় গণতন্ত্রের যদি কোনো কাজ তিনি করে থাকেন, তাহলে কিন্তু তিনি আবার ফিরে আসবেন। মানুষ না চাইলে তিনি আর ফিরবেন না। হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্য আর তিনি মহাকরণে ফেরেননি, কারণ বাংলার মানুষ গণতন্ত্রের ভোটে তাকে পরাজিত করেছেন। তারপর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য তার যাতায়াতের জায়গা ছিল তার পাম এভিনিউর বাড়ি থেকে আলিমুদ্দিন স্ট্রিট। তিনি একবার চীনে গেছিলেন প্রমোদ দাশগুপ্তর সঙ্গে। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে তিনি কলকাতায় ফেরার পর সাংবাদিকদের কাছে মন্তব্য করেছিলেন। সেই মাছ খাওয়ার গল্প কিন্তু বেশ কয়েকদিন ধরে তাকে শুনতে হয়েছিল এবং কটাক্ষ করেছিলেন বেশ কিছু বিরোধী দল, এবং সেই সময় পত্র পত্রিকাতেও কিন্তু সেই বুদ্ধদেব ভট্টাচার্যর চীনের মাছ খাওয়ার গল্পকে তারা সামনে এনেছিলেন। তবে বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক জীবনে বা প্রশাসনিক সিদ্ধান্তে তার কিছু ভুল থাকতে পারে, কিন্তু ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য আজকে যেভাবে তার 12টা 35 মিনিটে তার মরদেহ পাম এভিনিউ থেকে বেরিয়ে পিস ওয়ার্ল্ডে গেল, এবং সেখান থেকেই যেহেতু মরণোত্তর দেহদান তার রয়েছে এবং আগামীকাল তাকে নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে এবং সেখান থেকে এনআরএস মেডিকেল কলেজে তার দেহদান হবে। অর্থাৎ একটা বর্ণময় রাজনৈতিক চরিত্রের পরিসমাপ্তি ঘটল। আজকে সকালবেলা যখন তার মৃত্যুর খবর আসে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার পাম এভিনিউর ফ্ল্যাটে গেছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার রাজনৈতিক লড়াই যতই থাকুক, সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা ঘটার পরেই তিনি পাম এভিনিউতে যান, তাকে শেষ শ্রদ্ধা জানান এবং তার পরিবারের কাছে বেশ কিছু আবেদন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থতা থাকাকালীন তাকে বারবার তার খোঁজ খবর নিতেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রীকে তিনি বারবার তার বাড়িতে পাঠাতেন। তবে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু তার এই ফ্ল্যাটটিকে এতটাই ভালোবাসতেন যে চিকিৎসার খুব প্রয়োজন না হলে তিনি হাসপাতালে যেতেন না। তিনি চাইতেন তার ফ্ল্যাটেই তার চিকিৎসা হোক। সেই মতোই তার চিকিৎসা হয়েছে, কিন্তু আজ সকালে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে তার মৃত্যু হয়েছে। তবে গত কয়েকদিন ধরেই
তিনি কিন্তু রবীন্দ্রনাথের গান খুব শুনছিলেন। তার যে দুজন অ্যাটেন্ডেন্ট রয়েছেন তারা যেটা জানালেন যে স্যার গত কয়েকদিন ধরেই শুধু রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ, সবসময় রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র চেতনার সঙ্গে তাকে ডুবিয়ে দিয়েছিলেন। অর্থাৎ একজন বাম মনস্ক মানুষ যিনি মার্কস লেনিনের তত্ত্বকে বিশ্বাস করেন, তিনি একই সঙ্গে রবীন্দ্রনাথকেও কিন্তু সমানভাবে তার জীবনে জায়গা দিয়েছিলেন। কারণ সংস্কৃতি সচেতনতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জুরি মেরা ভার, কারণ তার পারিবারিকভাবে তার কাকা ছিলেন সুকান্ত ভট্টাচার্য এবং সেই পরিবারের ছেলে এই বুদ্ধদেব ভট্টাচার্য। তবে বুদ্ধদেব ভট্টাচার্য বারবার বিতর্কে জড়িয়েছেন প্রশাসনিক বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত জীবন কিন্তু অত্যন্ত স্বচ্ছ ছিল, যা আজকের নেতাদের কাছে শিক্ষণীয় বিষয়। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, পাশে থাকবেন। শুভরাত্রি। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক, পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীতে জানিতে। রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা, ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা। আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা, পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা। আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ, দস্যুতায় দীপ্ত কণ্ঠ বিগত দিনের, ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত, যন্ত্রণায় রুদ্ধবাক যে যন্ত্রণা সহায়হীনের, বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা, মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরধার, ধ্বংসের প্রান্তরে বসে আনি দৃঢ় অনাহত আশা। তার জন্ম অনিবার্য, তাকে ফিরে পাবই আবার। রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাৎ করে কানাকানি, দামামা ওই বাজে, দিন বদলের পালা এলো ঝড়যোগের মাঝে। নিষ্কম্প গাছের পাতা, রুদ্ধশ্বাস অগ্নিকর্ভ দিন, বিস্ফারিত দৃষ্টি মেলে এ আকাশ, গতিরুদ্ধ বায়ু। আবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন, সংশয় স্পন্দিত স্বপ্ন, ভীত আশা উচ্চারণহীন। মেলে না উত্তর কোন সমস্যায় উত্তেজিত স্নায়ু, ইতিহাস মোড় ফেরে পদতলে বিধ্বস্ত বার্লিন। পশ্চিম সীমান্তে শান্তি, দীর্ঘ হয় পৃথিবীর আয়ু। দিকে দিকে জয়ধ্বনি, কাঁপে দিন রক্তাক্ত আভায়। রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু, মৃতপ্রায় যুদ্ধাহত পীড়নে দুর্ভিক্ষে মৌন মুখ। পূর্বাঞ্চল তৃপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সভায়, রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক। এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর, বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতের সুর। জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে, চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে। যদিও সে অনাগত, তবু যেন শুনি তার ডাক, আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক, পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীতে জানিতে। রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা, ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা। আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা, পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা। আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ, দস্যুতায় দীপ্ত কণ্ঠ বিগত দিনের, ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত। যন্ত্রণায় রুদ্ধবাক যে যন্ত্রণা সহায়হীনের, বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা, মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরধার। ধ্বংসের প্রান্তরে বসে আনি দৃঢ় অনাহত আশা। তার জন্ম অনিবার্য, তাকে ফিরে পাবই আবার। রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী
অকস্মাৎ করে কানাকানি, দামামা ওই বাজে, দিন বদলের পালা এলো ঝড়যোগের মাঝে। নিষ্কম্প গাছের পাতা, রুদ্ধশ্বাস অগ্নিকর্ভ দিন, বিস্ফারিত দৃষ্টি মেলে এ আকাশ, গতিরুদ্ধ বায়ু। আবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন, সংশয় স্পন্দিত স্বপ্ন, ভীত আশা উচ্চারণহীন। মেলে না উত্তর কোন সমস্যায় উত্তেজিত স্নায়ু। ইতিহাস মোড় ফেরে পদতলে বিধ্বস্ত বার্লিন। পশ্চিম সীমান্তে শান্তি, দীর্ঘ হয় পৃথিবীর আয়ু। দিকে দিকে জয়ধ্বনি, কাঁপে দিন রক্তাক্ত আভায়। রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু, মৃতপ্রায় যুদ্ধাহত পীড়নে দুর্ভিক্ষে মৌন মুখ। পূর্বাঞ্চল তিক্ত করে বিশ্বজন সমৃদ্ধ সভায়, রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক। এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর, বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের সুর। জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে, চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে। যদিও সে অনাগত, তবু যেন শুনি তার ডাক, আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ।